কপারের তার থেকে আমরা লিখতে চেয়েছি ডেভিড কপারফিল্ড, এবং সেই টুইস্টেড তারের কারণে লিখেছি অলিভার টুইস্ট। এবং এই তার দিয়ে দুইটি শহর বা সিটি কানেক্টেড আছে, সেখান থেকে লিখেছি এ টেল অফ টু সিটিজ। এক পাশে ছিল লন্ডন শহর, সেখানে যেই ঘড়িটি ছিল বিগ ব্যান, সেইখানের সেই ঘড়ির সময় থেকে আমরা লিখেছি হার্ড হার্ড টাইম। এবং এই কঠিন যে সময়টা সেটা অতিক্রম করব বা উত্তরণ ঘটবে, সেখান থেকে লিখেছি গ্রেট এক্সপেকটেশন। এই যে গ্রেট এক্সপেকটেশন ঘটবে লন্ডন এবং প্যারিস দুটি মিউচুয়াল শহরের মধ্যে, সেখান থেকে লিখেছি আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড। এবং এই প্যারিস শহরে কি কি ছিল, একটি পুরনো দোকান ছিল বা শপ ছিল, সেখান থেকে লিখেছি ওল্ড কিউরিসিটি শপ। এবং সেখানে একটা ক্রিসমাস ট্রি ছিল, দ্য ক্রিসমাস ক্যারল। তো আসসালামু আলাইকুম, যারাই আজকের এই সেশনটি উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানবীর খান। আজকের এই সেশনে আমি আলোচনা করব বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি সাহিত্য অংশ নিয়ে। ইংরেজি সাহিত্যের 5 জন বিখ্যাত সাহিত্যিকের সাহিত্যকর্মগুলোকে আমি চেষ্টা করব চিত্রের মাধ্যমে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। যে 5 জন সাহিত্যিকের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব, তাদের মধ্যে 1 নম্বরে হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। ইনি হচ্ছেন শেক্সপিয়ারের সমসাময়িক একজন সাহিত্যিক, যিনি খুব অল্প বয়সেই মারা গিয়েছেন। শেক্সপিয়র তখনও জনপ্রিয় হয়ে ওঠেননি, তিনি যখন পুরোদস্তুর একজন জনপ্রিয় সাহিত্যিক ছিলেন তদানীন্তন আমলে। তো ক্রিস্টোফার মার্লোর জন্য আমরা যেই চিত্রটি আঁকবো সেটি হচ্ছে এটি হচ্ছে একটি রাখাল বালক। রাখাল বালক বোঝানোর জন্য তার মাথায় একটি হেড দিয়ে দিলাম, ধরে নিচ্ছি এটি হচ্ছে একটি কাউ হেড টাইপ একটি কিছু। রাখাল বালকের এক হাতে একটি মালটা দিয়ে দিলাম, আমরা যেই ফল খাই মালটা, এবং অন্য হাতে তার অন্য হাতে একটি স্টেথেস্কোপ, ডাক্তাররা যেই স্টেথেস্কোপ ব্যবহার করে থাকেন সেই স্টেথেস্কোপ। তা এবং রাখাল বালকের একটি পা একটু লম্বা, একটি পা হচ্ছে একটু লম্বা। তৈমুর লং ওনার যেরকম একটি পা একটু লম্বা ছিল, আরেকটি পা একটু খাটো ছিল, খোঁড়া টাইপ ছিল যুদ্ধে আহত হওয়ার কারণে, ঠিক একই রকম এই রাখাল বালকেরও একটি পা লম্বা, একটি পা খাটো। তো এই চিত্রকর্ম থেকে আমরা চেষ্টা করব ক্রিস্টোফার মার্লোর যে বিখ্যাত নাটকগুলো আছে সেগুলো জানার জন্যে। প্রথমে আমরা এই স্টেথোস্কোপ থেকে আমরা লিখতে পারি ডক্টর ফস্টাস। ওনার একটি বিখ্যাত নাটক হচ্ছে ডক্টর ফস্টাস। তারপরে অন্য হাতে ছিল মাল্টা, সেখান থেকে লিখতে পারি জিউ অফ মাল্টা। একজন চওড়া সুদখোর ব্যক্তি ছিলেন, সেই গল্প নিয়ে উনি লিখেছেন, ইহুদি ব্যক্তি, জিউ অফ মাল্টা। তারপরে হচ্ছে যেহেতু একটি পা লম্বা তৈমুর লংয়ের মতো, সেই তৈমুর লংকে নিয়ে মূলত এই নাটকটি লিখেছিলেন। নাটকটি হচ্ছে টেম্বারলিন দ্য গ্রেট। একটি পা হচ্ছে লম্বা, সেখান থেকে লিখেছি টেম্বারলিন দ্য গ্রেট। এবং অন্য পাটি আরেকটি বিখ্যাত ব্যক্তির নামে লিখতে চাচ্ছি, এডওয়ার্ড টু, ইংল্যান্ডের একজন সম্রাট এডওয়ার্ড টু। এবং তৈমুর লং যেহেতু একজন হিরো ছিলেন, সেখান থেকে লিখতে চাচ্ছি হিরো অ্যান্ড লেন্ডার। আর সর্বশেষ এই রাখাল বালক, সেই রাখাল বালক বা শেফার্ড, সেখান থেকে লিখতে চাচ্ছি দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ। দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ। তো এই হচ্ছে বিখ্যাত নাটক, এবং এগুলো সবই হচ্ছে ট্র্যাজেডি নাটক। ক্রিস্টোফার মার্লো মূলত বিখ্যাত হচ্ছেন ওনার ট্র্যাজেডিগুলোর জন্য, ট্র্যাজেডি নাটকের জন্য। তো আবার যদি একটু দেখি কি ছিল, একটি রাখাল বালক ছিল, তার এক হাতে একটি মালটা ছিল, অন্য হাতে
স্টেথোস্কোপ ছিল, তৈমুর লংয়ের মতো তার একটি লম্বা পা ছিল। এই ছিল চিত্রকর্ম। চিত্রকর্ম থেকে আমরা যেই সাহিত্যকর্মগুলো জানার চেষ্টা করেছি সেটি হচ্ছে এই স্টেথোস্কোপ থেকে, ডাক্তারের স্টেথোস্কোপ থেকে আমরা লিখেছি ডক্টর ফস্টাস। এই ফস্টাস ব্যক্তিটিকে ওই যে রেনেসান্স যেই সময়টা আছে, রেনেসান্স হিরো কল্পনা করা হয় এই ডক্টর ফস্টাসকে। আর জিও অফ মাল্টা একজন ইহুদি যে চড়া সুদখোর এরকম একজন ব্যক্তিকে নিয়ে একটি ট্র্যাজেডি নাটক হচ্ছে জিও অফ মাল্টা। তৈমুর লংকে নিয়ে লেখা হয়েছে টেম্বারলিন দ্য গ্রেট, যেটি একটা লম্বা পা, তৈমুর লংয়ের লম্বা পা থেকে লেখা হয়েছে টেম্বারলিন দ্য গ্রেট। এবং অন্য পাটিকে আমরা আরেকজন বিখ্যাত ব্যক্তির কল্পনা করছি, তিনি হচ্ছে ইংল্যান্ডের এডওয়ার্ড টু। আর যেহেতু তৈমুর লং একজন হিরো ছিলেন, সেখান থেকে লিখেছি হিরো অ্যান্ড লেন্ডার। আর সর্বশেষ যেটি এই রাখাল বালক থেকে বা এই শেফার্ড থেকে দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ। তো এই হচ্ছে ক্রিস্টোফার মার্লোর বিখ্যাত সাহিত্যকর্ম। এবার আমরা যে সাহিত্যিকের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন একজন বিখ্যাত উপন্যাসিক চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের সাহিত্যকর্মের জন্য আমরা যেই চিত্রটি আঁকব, ধরে নিচ্ছি এটি হচ্ছে একটি কপারের তার। এটি টুইস্টেড বা পেঁচানো। তো এই কপার তারের এই পাশে হচ্ছে অনেক বড় একটি কপার তার। কপার তারের এই পাশে একটি শহর আছে, সেটি হচ্ছে লন্ডন শহর। যেরকম লন্ডন শহরের এই একটি ঘড়ি আছে বিগ ব্যান, সেটি একটি আঁকছি। এটি হচ্ছে আমাদের লন্ডন শহর। আর এই পাশে আরেকটি শহর আছে, সেটি হচ্ছে ফ্রান্সের প্যারিস। তো প্যারিসের এটি হচ্ছে একটি অনেক পুরনো শপ বা দোকান, অনেক পুরনো একটি শপ। সেই শপের পাশে একটি ক্রিসমাস ট্রি আছে। এই হচ্ছে সেই ক্রিসমাস ট্রি। তো এই হচ্ছে চার্লস ডিকেন্সের সাহিত্যকর্মের জন্য আমরা যে চিত্রটি কল্পনা করছি সেটি। তো প্রথমেই বলেছিলাম যে একটি কপারের তার আছে, সেখান থেকে, সেই কপারের তার থেকে আমরা লিখতে চাচ্ছি ডেভিড কপারফিল্ড। ওনার খুবই বিখ্যাত একটি উপন্যাস হচ্ছে ডেভিড কপারফিল্ড, এবং এটি যেহেতু টুইস্টেড বা পেঁচানো, সেখান থেকে লিখছি অলিভার টুইস্টেড। এবং এই টুইস্টেড কপারের তার দিয়ে দুটি সিটি সংযুক্ত আছে, সেখান থেকে আমরা লিখতে চাচ্ছি এ টেল অফ টু সিটিজ। সেই দুইটা সিটিজ কি, একটি ছিল লন্ডন এবং আরেকটি ছিল প্যারিস। লন্ডন এবং প্যারিস সম্পর্কে একটি লেখা গুরুত্বপূর্ণ উপন্যাস। এবং পরবর্তীতে এই যে লন্ডনে যেহেতু একটি বড় একটি ঘড়ি ছিল, সেই ঘড়ির সময় থেকে লিখতে আমরা চাচ্ছি হার্ড টাইম। এবং সেই হার্ড টাইম এবং কঠিন সময়টি আমরা পার করে এই প্যারিস শহরে আসতে চাচ্ছি, সেখান থেকে লিখতে চাচ্ছি গ্রেট এক্সপেকটেশন। এবং দুটি শহরকে আমরা মিউচুয়াল ফ্রেন্ড কল্পনা করে লিখতে চাচ্ছি আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড। এবং এই প্যারিস শহরে কি কি আছে? প্যারিস শহরে ছিল হচ্ছে একটি অনেক পুরনো শপ ছিল, সেখান থেকে লিখতে চাচ্ছি দ্য ওল্ড কিউরিসিটি শপ। এবং তার পাশে একটি ক্রিসমাস ট্রি ছিল, সেখান থেকে লিখতে চাচ্ছি দ্য ক্রিসমাস ক্যারল। এই ঘটনাটি যদি আরেকবার দেখি, কি ছিল, একটি পেঁচানো কপারের তার ছিল, এই তার দিয়ে লন্ডন শহর যুক্ত ছিল, যেখানে একটি বড় বিগ ব্যান টাওয়ার ছিল ঘড়ির, এবং এই পাশে ছিল প্যারিস নগরী। প্যারিস নগরীতে একটি পুরনো শপ বা দোকান আছে, এবং সেখানে একটি ক্রিসমাস ট্রি আছে। তো সেই চিত্রকর্ম থেকে আমরা যেই উপন্যাসগুলো পেয়েছি,
উপন্যাস। চার্লস ডিকেন্স একজন বিখ্যাত উপন্যাসিক। এই চিত্রকর্ম থেকে আমরা যে গ্রন্থগুলো জানতে পেরেছি সেগুলো হচ্ছে এই কপারের তার থেকে আমরা লিখতে চেয়েছি ডেভিড কপারফিল্ড, এবং সেই টুইস্টেড তারের কারণে লিখেছি অলিভার টুইস্ট। এবং এই তার দিয়ে দুইটি শহর বা সিটি কানেক্টেড আছে, সেখান থেকে লিখেছি এ টেল অফ টু সিটিজ। এক পাশে ছিল লন্ডন শহর, সেখানে যেই ঘড়িটি ছিল বিগ ব্যান, সেইখানের সেই ঘড়ির সময় থেকে আমরা লিখেছি হার্ড টাইম। এবং এই কঠিন যে সময়টা সেটা অতিক্রম করব বা উত্তরণ ঘটবে, সেখান থেকে লিখেছি গ্রেট এক্সপেকটেশন। এই যে গ্রেট এক্সপেকটেশন ঘটবে লন্ডন এবং প্যারিস দুটি মিউচুয়াল শহরের মধ্যে, সেখান থেকে লিখেছি আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড। এবং এই প্যারিস শহরে কি কি ছিল, একটি পুরনো দোকান ছিল বা শপ ছিল, সেখান থেকে লিখেছি ওল্ড কিউরিসিটি শপ। এবং সেখানে একটা ক্রিসমাস ট্রি ছিল, দ্য ক্রিসমাস ক্যারল। তো এই ছিল চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাসগুলো। তার মধ্যে ডেভিড কপারফিল্ড যেটি, সেটি একটি আত্মজীবনীমূলক উপন্যাস বলা যেতে পারে লেখকের। সেখানে একজন এতিম বালকের করুণ কাহিনী লেখা হয়েছে। অলিভার টুইস্ট যেটি, সেটিও একটি বালকের কষ্টের মধ্যে বেড়ে ওঠার গল্প আছে। তারপরে হার্ড টাইম হচ্ছে ইংল্যান্ডের অর্থনৈতিক যে মন্দা চলছিল বা অর্থনৈতিক যে কঠিন সময় যাচ্ছিল সেটাকে নিয়ে লেখা হয়েছিল হার্ড টাইম। গ্রেট এক্সপেকটেশনও একটি বালকের কাহিনী নিয়ে লেখা, তার বেড়ে ওঠা নিয়ে। তো এই ছিল মূলত চার্লস ডিকেন্সের গুরুত্বপূর্ণ যে সাহিত্যকর্ম সেগুলো। তো এরপরে আমরা যেই সাহিত্যিকের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন আর্নেস্ট হেমিংওয়ে। তো ওনার জন্য আমরা যেই চিত্রকর্মটি আঁকতে চাচ্ছি সেটি হচ্ছে একটি সমুদ্রের মধ্যে একটি জাহাজ। সেই জাহাজের মধ্যে একজন বৃদ্ধ লোক আছে, ওল্ড ম্যান। সেই ওল্ড ম্যানের হাতে একটি আর্মস দিয়ে দিতে চাচ্ছি, অস্ত্র। এটি হচ্ছে সেই অস্ত্র। সেই ওল্ড ম্যানের হাতে আমরা একটি অস্ত্র দিয়ে দিচ্ছি, এবং অস্ত্রের সামনে আমরা একটি বেল বা রিং যাই বলেন সেরকম একটি ঘন্টা বা বেল ঝুলিয়ে দিয়েছি। এই হচ্ছে এই সাহিত্যকর্মটি। একটি উত্তাল সমুদ্রের মধ্যে একটি নৌকা আছে বা জাহাজ আছে, সেই জাহাজের মধ্যে একজন ওল্ড ম্যান আছে, তার হাতে আমরা একটি আর্মস বা অস্ত্র দিয়েছি, অস্ত্রের মাথায় একটি বেল আছে। এই পাশে আমরা একটি সূর্য দিয়ে দিলাম, সূর্য থেকে একটি লম্বা রেখা দিচ্ছি বা একটি কিরণ, প্রথম যে কিরণটি পড়ছে সেটি এঁকে দিচ্ছি। তো এই হচ্ছে চিত্রকর্ম। সেই চিত্রকর্ম থেকে যদি আমরা আর্নেস্ট হেমিংওয়ের সাহিত্যকর্মগুলোকে বের করতে যাই বা জানতে চাই, সেই ওল্ড ম্যান থেকে আমরা লিখতে পারি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তারপরে এই অস্ত্র থেকে আমরা লিখতে পারি এ ফেয়ারওয়েল টু আর্মস। এবং এই বেল থেকে আমরা লিখছি ফর হোম দ্য বেল টলস। এবং যেহেতু একটি সমুদ্রের মধ্যে উত্তাল সমুদ্র ডেঞ্জার আছে, সমুদ্রের মধ্যে ছিলেন, সেখান থেকে লিখতে পারি দ্য ডেঞ্জারাস সামার। এবং এই যে সূর্য লিখে দিয়েছি, সেখান থেকে আমরা লিখছি দ্য সান অলসো রাইজ। এবং ওই যে একটি প্রথম কিরণ আসছে, সেখান থেকে আমরা লিখতে চাচ্ছি ট্রু এট ফার্স্ট লাইট। তো এই হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাসগুলো। যদি আমরা আরেকবার একটু ছবিটি কল্পনা করি, উত্তাল সমুদ্র বা ডেঞ্জারাস একটি সমুদ্রের মধ্যে একজন বৃদ্ধ
লোক, তার হাতে একটি অস্ত্র আছে, অস্ত্রের মাথায় বা সামনে একটি ঘন্টা আছে, এদিকে একটি সম্ভাবনাময় সূর্য আছে উঠছে এবং সেখানে তার প্রথম কিরণ পড়ছে। সেই চিত্রকর্মটি থেকে আমরা যে সাহিত্যকর্মগুলো জানতে পারছি সেগুলো হচ্ছে বৃদ্ধ লোক থেকে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এবং তার হাতে যে অস্ত্র আছে সেখান থেকে লিখেছি এ ফেয়ারওয়েল টু আর্মস বা অস্ত্র, এবং এখানে যে ঘন্টাটা আছে সেখান থেকে লিখছি ফর হোম দ্য বেল টলস, এবং উনি যেহেতু একটি ডেঞ্জারাস বা উত্তাল সমুদ্রে ছিলেন সেখান থেকে লিখছি দ্য ডেঞ্জারাস সামার। আর এই পাশে একটি উদিত সূর্য বা উঠছে এরকম একটি সূর্যকে দেখিয়েছি, সেখান থেকে লিখেছি দ্য সান অলসো রাইজ, এবং সেখানে একটি প্রথম কিরণ দেখিয়েছিলাম আমরা, বা একটু আলোকে একটু লম্বা করে দেখানোর চেষ্টা করেছি, সেখান থেকে লিখেছি ট্রু এট ফার্স্ট লাইট। তো এই হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাসগুলো। এখানে একটা জানার বিষয় হচ্ছে এই যে আর্মস, সেই আর্মস দিয়ে লেখক একটি দ্বন্দ্বের মধ্যে রেখে দিয়েছেন। এটিকে উনি অস্ত্র বুঝাতে চেয়েছেন, আবার প্রেমিকার যে বাহু বা হাত আছে সেটিকেও বোঝানোর চেষ্টা করেছেন। তো এরপরে আমরা যে সাহিত্যিকের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন টিএস এলিয়টের সাহিত্যকর্মগুলো নিয়ে আমরা এবার একটি চিত্রকর্ম আঁকার চেষ্টা করব। মনে করুন এটি হচ্ছে একটি ল্যান্ড বা জমি, যেখানে বর্জ্য ফেলা হচ্ছে, এরকম একটি জমি, এটার 4/1 বা 4/4 অংশ হচ্ছে এটি। তো এই জমিতে একটি ফ্যামিলি থাকছে, এই হচ্ছে সেই ফ্যামিলির ছবি। ফ্যামিলির যিনি কর্তা আছেন তিনি বাইরে থাকেন, তিনি হচ্ছেন একজন হলো ম্যান এবং বৃদ্ধ লোক, ওনার মুখে কিছু দাড়ি দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে সেই হলো ম্যান, যিনি পরিবারে আসছেন রিইউনিয়ন করার জন্যে, কিন্তু রিইউনিয়ন করতে এসে একটি পারিবারিক দ্বন্দ্বে তিনি মারা যান। ঠিক আছে, তো পারিবারিক দ্বন্দ্বে মারা যাওয়ার পরে ওনার এই দ্বন্দ্বের একটি বিচার কার্য বসেছে। তো এই হচ্ছে আমাদের চিত্রকর্মটি। আমি আবার বলছি কি কি আছে। এইটা হচ্ছে একটি জমি, যেই জমিতে বর্জ্য ফেলা হয় সেখানে 4/1 অংশ হচ্ছে এটি, এবং সেই জমিতে একটি পরিবার থাকে, পরিবারের আজকে রিইউনিয়ন হওয়ার কথা, সেখানে সেই রিইউনিয়নে ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, এবং বাইরে থেকে যেই লোকটি আসছে তিনি হচ্ছে হলোম্যান এবং বৃদ্ধ লোক, তার মুখে কিছু দাড়ি দিয়ে দিলাম, উনি হচ্ছে একজন বৃদ্ধ লোক, রিইউনিয়নে আসবেন, সেখানে পারিবারিক একটি দ্বন্দ্বে তিনি মারা যান। এই হচ্ছে সেই চিত্রকর্ম। তো সেখান থেকে যদি আমরা লিখতে যাই, প্রথমেই লিখলাম এটা যেহেতু একটু নষ্ট জমি, ওয়েস্টল্যান্ড, যেই জমিতে বর্জ্য ফেলা হয় সেরকম, এখানে 4/1 অংশ থেকে লিখছি 4/4। তারপরে এই যে হলোম্যান, সেখান থেকে লিখছি হলো ম্যান, এবং উনি যেহেতু বৃদ্ধ লোক সেখান থেকে লিখছি জেরনসন মানে হচ্ছে বয়স্ক লোক বা বৃদ্ধ, ছোট 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 দেহি বৃদ্ধ লোক। তো ওনারা এক ওয়েন্সডেতে রিইউনিয়ন করতে এসেছেন, এবং সেখানে একটা পার্টি হবে, যেহেতু পার্টি হবে সেখানে শরাব থাকতেই পারে, সেই জন্য একটি শরাবের বোতল এখানে রেখে দিলাম, ককটেল একটি বা শরাবের বোতল রেখে দিলাম। তো সেখান থেকে লিখছি অ্যাশ ওয়েন্সডে। এই ওয়েন্সডেতে ওনারা ফ্যামিলি রিইউনিয়ন হবে, সেখান থেকে লিখেছি দ্য ফ্যামিলি রিইউনিয়ন, এবং সেখানে যেহেতু রিইউনিয়নে পার্টি হবে দ্য ককটেল পার্টি। তারপরে
সেই ককটেল পার্টিতে কি হলো, ওনাদের মধ্যে মারামারি হলো এবং একজন মারা গেল। সেখান থেকে লিখছি মার্ডার অফ ক্যাথেড্রাল। এবং সর্বশেষ যেটি দ্য ট্রায়াল অফ এ জাজ। তো এই হচ্ছে টি.এস. এলিয়টের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো। এবং ওনার এখানে এই যে তিনটি সাহিত্যকর্ম আছে, দ্য ফ্যামিলি রিউনিয়ন, ককটেল পার্টি, মার্ডার অফ ক্যাথেড্রাল, এই তিনটি হচ্ছে ওনার নাটক। পাশাপাশি এই তিনটি হচ্ছে নাটক এবং বাদ বাকি যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে ওনার কবিতা। তো টি.এস. এলিয়টের সাহিত্যকর্মের জন্য যে চিত্রটি অঙ্কন করেছি সেটি যদি আরেকবার দেখি, সেখানে ছিল একটি জমি ছিল, সেই জমির 4 ভাগের 1 ভাগকে রাখা হয়েছে এদিকে, সেখানে একটা ফ্যামিলি থাকছে, ফ্যামিলির বাইরে থেকে একজন হলোম্যান আসবেন ফ্যামিলি রিউনিয়ন করতে, এবং সেখানে পার্টি হবে, পার্টির জন্য একটি ককটেল পার্টি হবে। সেখানে একটি মারামারিতে এই হলোম্যান মারা যায়, তারপরে সেখানে বিচার কার্য শুরু হবে। তো এই চিত্রকর্ম থেকে আমরা যে সাহিত্যকর্মগুলো পেয়েছি, সেই যে বাজে জমি বা নষ্ট জমি ওয়েস্টল্যান্ড, সেখান থেকে লিখেছি ওয়েস্টল্যান্ড, 4 ভাগের 1 ভাগ থেকে লিখেছি 4 কোয়ার্টার্স, এবং যে হলোম্যান আছে সেখান থেকে লিখেছি হলোম্যান, তিনি যেহেতু বৃদ্ধ এবং একটু অতিকায় ছোট, সেখান থেকে লিখেছি জেরনসন। আর যেহেতু উনি অ্যাশ করতে আসছেন ওয়েন্সডেতে, সেখান থেকে লিখেছি অ্যাশ ওয়েন্সডে। এবং এই ফ্যামিলিতে যেহেতু রিইউনিয়ন হবে, সেখান থেকে ফ্যামিলি রিইউনিয়ন, এবং রিইউনিয়নে একটি পার্টি হবে, কি পার্টি? দ্য ককটেল পার্টি। সেই পার্টিতে কোনোভাবে দুর্ঘটনায় বা মারামারিতে এই ভদ্রলোক মারা যায়, সেখান থেকে লিখেছি মার্ডার অফ ক্যাথেড্রাল। এবং সেই মারামারির যে মার্ডারের কারণে যে বিচারটি হবে, সেখান থেকে লিখেছি দ্য ট্রায়াল অফ এ জাজ। তো এই হচ্ছে টি.এস. এলিয়টের সাহিত্যকর্মগুলো। তার মধ্যে এই যে পাশাপাশি এই তিনটি সাহিত্যকর্ম, ফ্যামিলি রিউনিয়ন, ককটেল পার্টি অ্যান্ড মার্ডার অফ ক্যাথেড্রাল, এগুলো হচ্ছে ওনার বিখ্যাত নাটক, এবং বাকি অংশগুলো হচ্ছে ওনার কবিতা। তো এরপরে আমরা যে সাহিত্যিকের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন জন বুনিয়ান। জন বুনিয়ান। তো জন বুনিয়ানের সাহিত্যকর্মের জন্য আমরা একটি ছবি আঁকছি ব্যাটম্যানের। এটি হচ্ছে একটি ব্যাটম্যান বা খারাপ লোক, সেই খারাপ লোকের একটি ছবি আমরা আঁকছি। সেই যেহেতু আপনারা যদি ব্যাটম্যান সিরিজটিও দেখে থাকেন, সেখানে দেখবেন ব্যাটম্যান হচ্ছে একজন সুপারম্যান, আর এখানে হচ্ছে ব্যাটম্যান। তো সেই ব্যাটম্যানের কাঁধে আমরা একটি ব্যাগ দিয়ে দিচ্ছি বড়, এটি হচ্ছে একটি ব্যাগ, তিনি সেটি দিয়ে একটি পরিভ্রমণে যাবে বা কোথাও ভ্রমণে যাবে। চিত্রকর্মটি যদি আবার একটু দেখি, এখানে একজন ব্যাটম্যান ছিল, তিনি একটি যুদ্ধে জড়িয়ে যান, এবং সেখান থেকে উনি চিন্তা করেন যে না, আর খারাপ লোক থাকবেন না, এই জন্য তিনি তীর্থযাত্রায় চলে যাবেন। তো সেখান থেকে আমরা যদি লিখি, ব্যাটম্যান থেকে আমরা যদি লিখি দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ মিস্টার ব্যাটম্যান, দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ মিস্টার ব্যাটম্যান। তারপরে উনি যেহেতু একটি যুদ্ধে জড়িয়ে গিয়েছেন, সেখান থেকে লিখছি দ্য হোলি ওয়ার। এবং সেই যুদ্ধ থেকে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন উনি তীর্থযাত্রায় চলে যাবেন, যুদ্ধ ছেড়ে ভালো হয়ে যাবেন, আর খারাপ থাকবেন না। সেখান থেকে লিখছি পিলগ্রিমস প্রগ্রেস। এই হচ্ছে জন বুনিয়ানের বিখ্যাত সাহিত্যকর্ম, যেখানে একজন ব্যাটম্যান বা খারাপ লোক থাকে, সেই খারাপ লোক একটি যুদ্ধে জড়িয়ে গিয়েছিলেন, সেখান থেকে উনি চিন্তা করেছিলেন যে না, এখন আমি তীর্থযাত্রায় চলে যাব এবং ভালো হয়ে যাব। সেখান থেকে এই ব্যাটম্যান থেকে আমরা লিখেছি দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ মিস্টার ব্যাটম্যান। এবং তিনি যেহেতু একটু যুদ্ধে জড়িয়ে গেছেন, সেখান থেকে লিখেছি দ্য হোলি ওয়ার বা পবিত্র যুদ্ধ। এবং সেই যুদ্ধ থেকে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি একটি তীর্থযাত্রায় চলে যাবেন এবং ভালো হয়ে যাবেন, সেখান থেকে লিখেছি পিলগ্রিমেজ প্রগ্রেস। এই পিলগ্রিমেজ প্রগ্রেস, এই যে সাহিত্যকর্মটি আছে, সেটি উনি জেলে বসে লিখেছিলেন
উনি একটি বিদ্রোহের কারণে প্রায় 12 বছর জেলে ছিলেন। সেই জেলে থাকা অবস্থায় উনি এই পিলগ্রিমস প্রগ্রেস এই সাহিত্যকর্মটি রচনা করেন। তো এই ছিল আজকের আলোচনা। তো আজকের আলোচনা থেকে যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী সেশনগুলো উপভোগ করার জন্য নিমন্ত্রণ রইল। আর যদি মনে হয় আপনার জন্য কেবলই কালক্ষেপণ, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। সবার জন্য শুভকামনা থাকলো। এই বলে আজকের সেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ।